ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মগজাস্ত্র। আজকে তোমাদের একটা নতুন অধ্যায় নিয়ে আমি আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড বা তড়িতাধান এবং তড়িৎ ক্ষেত্র। ওকে, এই দুটো চ্যাপ্টার বেসিক্যালি আমাদের বইয়ে 1 আর 2 দুটো আলাদাভাবে আছে, একটা তড়িতাধান এবং একটা তড়িৎ ক্ষেত্র, কিন্তু আমি কম্বাইন্ডলি পড়াবো কারণ বেসিক্যালি তড়িৎ ক্ষেত্র শুরু করার আগে যে বেসিক কনসেপ্টগুলো জানা দরকার সেটা হচ্ছে তড়িতাধান সম্বন্ধে আলোচনা। ওকে, প্রথমে শুরু করি। ইলেকট্রিসিটি কী? বেসিক্যালি ইলেকট্রিসিটি হচ্ছে দ্য প্রপার্টি অফ রাফ সাবস্টেন্স ডিউ টু হুইচ দে অ্যাট্রাক্ট লাইট অবজেক্ট ইজ কল্ড ইলেকট্রিসিটি। মানে দুটো বস্তুকে পরস্পর ঘর্ষণ করানো হলো, ঘর্ষণ করানোর ফলে দেখা গেল একটা বস্তু আরেকটা বস্তুকে তোমার আকর্ষণ করার একটা ক্ষমতা লাভ করেছে, অর্থাৎ ভারী বস্তুটা হালকা বস্তুকে আকর্ষণ করছে। যেমন ধরো চিরুনি দিয়ে যদি মাথা চুল আমি আঁচড়াই, মানে এবনাইটের চিরুনি বা প্লাস্টিক চিরুনি দিয়ে, তাহলে চুল আঁচড়ানোর পর যদি সেই চিরুনিটাকে ছোটো ছোটো কতগুলো কাগজের টুকরোর সামনে নিয়ে যাওয়া হয়, তাহলে দেখা যায় যে কাগজের টুকরোগুলো চিরুনির গায়ে তোমার আটকে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেগুলো আবার খসেও পড়ছে। অর্থাৎ প্রাথমিকভাবে মানে তাৎক্ষণিক কিছুক্ষণের জন্য তোমার এই চিরুনির মধ্যে একটা কিছু জিনিসের পরিবর্তন হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে, এবং যার ফলে সেই চিরুনির মধ্যে সেই পরিবর্তনটা এই ছোট ছোট কাগজের টুকরোকে নিজের দিকে টেনে আনছে। ওকে, অর্থাৎ ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে কিছু পরিবর্তন হয়, যার ফলে এই বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে। তাহলে বস্তুর মধ্যে যদি এরকম ধরনের কোনো পরিবর্তন ঘটে, তাহলে বলা যায় যে ওই বস্তুটি তড়িতাহিত হয়েছে, অর্থাৎ যেটা হচ্ছে ইলেকট্রিক চার্জের সৃষ্টি হয়েছে। এখান থেকে ইলেকট্রিক চার্জের জন্ম, ইলেকট্রিক চার্জের সৃষ্টি হয়েছে এবং বস্তুটি তড়িতাহিত বা তড়িৎগ্রস্ত বস্তু বা চার্জড অবজেক্ট বলি। ওকে, সো দ্য প্রপার্টি অফ রাফ সাবস্টেন্স ডিউ টু হুইচ দে অ্যাট্রাক্ট লাইট অবজেক্ট ইজ কল্ড দ্য ইলেকট্রিসিটি। তো এগুলো আমি তোমাদের নোটস আকারে দিয়ে দেবো, আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। এই ডেফিনেশনগুলো লেখাচ্ছি না, এগুলো বেসিক জিনিস, এগুলো তোমরা জানো। তো তড়িতাধান অর্থাৎ চার্জ কীরকম ধরনের কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ যার শুধু মান আছে কিন্তু কোনো দিক নেই। আচ্ছা, সিজিএসএ এর একক কী? সিজিএসএ এর একক হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, বা ইএসইউ বা স্ট্যাট কুলম। ওকে, আর এসআইতে আধানের একক হচ্ছে কুলম। গ্রেট সায়েন্টিস্ট কুলম্বের নাম অনুসারে নাম হচ্ছে কুলম। আচ্ছা, আধানের মাত্রা কি? মাত্রা বা ডাইমেনশন হচ্ছে তোমার I ইন্টু টি। ওকে, I ইন্টু টি। তাহলে ইলেকট্রিক চার্জ কি? তো ইলেকট্রিক চার্জ যদি বলি, এর ডেফিনেশনটা লিখছি। এর ডেফিনেশন যদি এক্স্যাক্ট বলা হয়, এর ডেফিনেশন হচ্ছে ইলেকট্রিক চার্জ ইজ অ্যান ইন্ট্রিনসিক প্রপার্টি অফ আ এলিমেন্ট, অর্থাৎ এটা পদার্থের নিজস্ব ধর্ম, হুইচ গিভস রাইজ অফ ইলেকট্রিক ফোর্স বিটুইন দ্য ভেরিয়াস অবজেক্ট, যেটা কোনো ইলেকট্রিক ফোর্স যেটা। আচ্ছা, এই যে চিরুনি যে এই ছোটো ছোটো কাগজের টুকরোকে আকর্ষণ করলো, কিসের জন্য? আকর্ষণ বা বিকর্ষণ এটা কি? এটা এক ধরনের বল, সেই বলটাকে একটা ফোর্স। তো এই ফোর্সটা যেহেতু আমরা বলছি যে ঘর্ষণের ফলে তাদের মধ্যে একটা ইলেকট্রিক ফোর্সের সৃষ্টি হয়েছে, একটা এমন কিছু পরিবর্তন ঘটেছে যা হালকা বস্তুকে ভারী বস্তুরা নিজের দিকে টেনে আনছে, অর্থাৎ তাদের মধ্যে একটা ফোর্স কাজ করছে। সেই ফোর্সটা তার আগে সেটা বলার আগে আমরা বলছি যে তারা তড়িতাহিত হয়েছে, অর্থাৎ তারা দে আর দ্য চার্জড। তার মানে তাদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স। তাহলে এটা হচ্ছে চার্জ। সেই চার্জ হচ্ছে একটা এমন জিনিস যেটা হচ্ছে পদার্থের নিজস্ব ধর্ম। ইট ইজ এ ইন্টারনাল প্রপার্টি বা ইন্ট্রিনসিক প্রপার্টি অফ ম্যাটার, যেটার মধ্যে দিয়ে হুইচ গিভস রাইজ দ্য ইলেকট্রিক ফোর্স বিটুইন দ্য ভেরিয়াস অবজেক্ট, যেটা বিভিন্ন বস্তুর মধ্যে ইলেকট্রিক ফোর্সের বৃদ্ধি করে। অর্থাৎ কোনো একটা বস্তুকে যত ঘর্ষণ করবো তার মধ্যে তত পরিমাণ পজিটিভ বা নেগেটিভ চার্জের মানে উৎপত্তি হবে। ওকে, সো এর ইলেকট্রিক চার্জকে আমরা বললাম এটা স্কেলার কোয়ান্টিটি, এর এসআই ইউনিট বললাম কুলম। তাহলে প্রোটন, আমরা জানি প্রোটন যেটা আমাদের পদার্থের নিউক্লিয়াস আছে, এটা পজিটিভ চার্জ, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। অর্থাৎ ইলেকট্রন আর প্রোটন পরস্পরকে আকর্ষণ করে, তাই তো? তো
একটা ইলেকট্রনের চার্জ কি আমরা বেসিক্যালি ইলেকট্রনটাকে আমরা চার্জ হিসাবে ধরছি, ইলেকট্রনের চার্জটাকে আমরা কেন ধরছি, প্রোটনের চার্জটাকে কেন কনসিডার করছি না? তার কারণ হচ্ছে ইলেকট্রন দেখো কী করে, এটা যদি একটা নিউক্লিয়াস হয়, এটা নিউক্লিয়াস, এর মধ্যে প্রোটন আছে প্লাস নিউট্রন আছে, এর চারিদিকে কী হচ্ছে, ইলেকট্রন ঘুরছে, এটা ইলেকট্রন ঘুরছে, এটা একটা ইলেকট্রন ঘুরছে, ধরো ফার্স্ট অরবিট ইলেকট্রন ঘুরছে। তো সেই ইলেকট্রন ঘোরার জন্য, তার মানে ইলেকট্রন ইজ এ মোবাইল, ইলেকট্রন ইজ এ মোবাইল চার্জ, মানে কি যেটা কন্টিনিউয়াস ঘুরে যাবে, অর্থাৎ তার মানে যে বস্তু ঘুরছে তার মধ্যে রেস্টে থাকার ক্ষমতাটা কম। আর ইলেকট্রিক চার্জ একটা এমন প্রপার্টি যেটা এক জায়গা থেকে এক জায়গায় ফ্লো করে, অর্থাৎ যেটা ফ্লো করে, এই যেহেতু ইলেকট্রিক চার্জ ফ্লো করে, এখানে আমার প্রোটন কিন্তু এক জায়গায় জমা থাকে, তো স্টোরড ইন এ নিউক্লিয়াস, নিউট্রনের সঙ্গে জমা থাকে। তো ইলেকট্রন যেহেতু ঘুরছে, তার মানে তার মোবিলিটি যেহেতু বেশি, সেই কারণে আমরা ধরতে পারি যে এই ইলেকট্রনই কিন্তু ফ্লো করে একটা এলিমেন্ট থেকে একটা এলিমেন্টে, অর্থাৎ এই ফ্লো করা, ইলেকট্রনে ফ্লো করাই হচ্ছে ফ্লো অফ চার্জ, এবং সেই কারণে আমাদের ইলেকট্রিসিটির জন্ম। আচ্ছা, এবার হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। আচ্ছা, এই যে চ্যাপ্টারটা পড়ছি, সেই চ্যাপ্টারটা বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিকের উপর, অর্থাৎ এমন একটা চার্জ যেটা থেমে আছে, এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে, বসে আছে। তো ইলেকট্রোস্ট্যাটিক ইজ দ্য স্টাডি অফ ইলেকট্রিক চার্জ অ্যাট রেস্ট। ইট ইজ আ স্টাডি অফ ইলেকট্রিক চার্জ অ্যাট রেস্ট, অর্থাৎ এক জায়গায় দাঁড়িয়ে থেমে আছে। ওকে, এখানে আমরা যা কিছু আলোচনা করবো ধরে নেবো ইলেকট্রিক চার্জটা থেমে আছে। সো তোমার আমরা ইলেকট্রোস্ট্যাটিক স্পিকারে প্রচুর পরিমাণে এই ইলেকট্রোস্ট্যাটিকের ইউজ করে থাকি। এছাড়া ইলেকট্রোস্ট্যাটিক স্প্রেইং, মানে স্প্রে করা, অর দ্য পেন্টস অন এ পাউডার কোটিং, যে পাউডার দিয়ে কোট করি, স্প্রে পাউডার দিয়ে কোট করি সেটার জন্য, বা জেরক্সকপি মেশিন যেটা আমরা প্রচুর পরিমাণ ব্যবহার করে থাকি, সেগুলোতে আমরা ইলেকট্রোস্ট্যাটিকের ইউজ দেখি। ওকে, সো আমরা দু ধরনের চার্জ দেখলাম, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। এবং আরেকটা জিনিস আমরা দেখেছি পরীক্ষা দ্বারা, সেটা হচ্ছে যে পজিটিভ চার্জ, টু পজিটিভ চার্জ রিপেল অ্যান্ড not positive, two positive or two negative charge repel, and a positive and negative or a negative or positive charge attract. এখান থেকে কী বলতে পারি যে সমধর্মী সম্পন্ন আধানগুলো পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী সম্পন্ন আধানগুলো পরস্পরকে আকর্ষণ করে। এই যে আমাদের যে দু ধরনের চার্জ পেয়েছি, পজিটিভ আর নেগেটিভ চার্জ, এবং লাইক চার্জ, অর্থাৎ আধানযুক্ত চার্জ পরস্পরকে আকর্ষণ করে এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এই দুটো মিলেই যে একটা সূত্র আমরা বলতে পারি, সেই দুটো কম্বাইন্ডলি একটা সূত্র হিসেবে আমরা একে ধরতে পারি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল লস অফ ইলেকট্রোস্ট্যাটিক। যেটা হচ্ছে, যদি ইংরেজিতে বলি, সেটা হচ্ছে দেয়ার আর অনলি টু কাইন্ডস অফ চার্জ, ওয়ান ইজ পজিটিভ অ্যানাদার ইজ নেগেটিভ, এটা হচ্ছে এক নম্বর। আর সেকেন্ড হচ্ছে লাইক চার্জেস রিপেল অ্যান্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেসিক চার্জ সম্বন্ধে ধারণা। এইবার আমাদের চার্জের আচ্ছা, এবার আমরা যে দুটো জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে হোয়াট ইজ কন্ডাক্টর অ্যান্ড হোয়াট ইজ ইনসুলেটর। কন্ডাক্টর কি? কন্ডাক্টরের বাংলা কি? কন্ডাক্টরের বাংলা হচ্ছে পরিবাহী, যেটা তড়িৎ পরিবহন করতে সক্ষম। ওকে, তো সাবস্টেন্স থ্রু হুইচ ইলেকট্রিক চার্জ ক্যান ফ্লো, যে পদার্থের মধ্যে আধান পরিবাহিত হতে পারে। যেমন ধরো যে কোনো মেটালের মধ্যে দিয়ে আধান কিন্তু সহজেই পরিবাহিত হতে পারে, সেই জন্য মেটালগুলোকে বলা হয় গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ তড়িতের মানে ভালো তড়িৎ পরিবাহী। ওকে, এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর মানে হচ্ছে আমার অন্তরক পদার্থ বা অপরিবাহী। ইনসুলেটর মানে হচ্ছে যে সকল পদার্থের মধ্যে আধান পরিবাহিত হতে পারে না। যে পদার্থে, যেমন গ্লাস মানে তোমার কাঁচ, বা কাঠ, উড বা প্লাস্টিক, এটা হচ্ছে তড়িৎ পরিবাহী। কিন্তু এখন এই ইনসুলেটর, এই কথাটা কিন্তু আর খুব একটা আমাদের মডার্ন ফিজিক্স, এই কথাটা কিন্তু খুব একটা মানে এখন মডার্ন ফিজিক্স এই কথাটা আমরা একদম ইউজ করতে নারাজ। কারণ কি, এখন আমরা এক্সপেরিমেন্টালি দেখা গেছে কোনো ইনসুলেটরই বেসিক্যালি ইনসুলেটর না, মানে পৃথিবীতে এমন কোনো পদার্থ নেই যেটা ইনসুলেটর। কারণ কি, কারণ দেখা গেছে হেভি যদি প্রচুর পরিমাণে হাই ভোল্টেজ দিই, বা প্রচুর যদি উচ্চ চাপ বা উচ্চ তাপ দিই, তাহলে যে কোনো ইনসুলেটরই কিন্তু এমন একটা ইনসুলেটরের মধ্যে এমন একটা পরিবর্তন আসে, যে এই পরিবর্তনের জন্য ইনসুলেটরটা কিন্তু তোমার তড়িৎ পরিবাহী করতে
সক্ষম হয়। এই জন্য আমরা ইনসুলেটরটাকে না বলে আমরা এটাকে বলি গুড কন্ডাক্টর, এটাকে বলি ব্যাড কন্ডাক্টর। এখন মানে ইনসুলেটরের নাম হয়ে গেছে ব্যাড কন্ডাক্টর। ওকে, এবার এই যে চার্জ, তো এই যে চার্জ, এই চার্জ আমি কোনো পদার্থের মধ্যে চার্জ বন্টন কীভাবে করবো, মানে কীভাবে ডিস্ট্রিবিউশন করব, সেটা হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনের মাধ্যমে আমরা চার্জ ডিস্ট্রিবিউশন করতে পারি। ওকে, আর একটা ঘর্ষণের ফলে করতে পারি। ঘর্ষণের ফলে কী হয়, বেসিক্যালি দুটো বস্তু আছে, এই দুটো বস্তুকে এরকম একটা বস্তু এরকম একটা বস্তুকে ঘর্ষণ করলাম। এই ঘর্ষণ করার ফলে কী হচ্ছে, ঘর্ষণ ফলে কাইনেটিক এনার্জি সৃষ্টি হচ্ছে। এই কাইনেটিক এনার্জি যদি সৃষ্টি হয়, কাইনেটিক এনার্জি কী হয়, কী তৈরি করে, হিট তৈরি করে। এই হিটটা আমাদের এই হিটের জন্য আমাদের কী তৈরি হয়, এই হিটের জন্য এই হিটটা আমাদের আয়োনাইজেশন পোটেনশিয়াল দেয়। অর্থাৎ একটা পদার্থ আছে যেটা ধরো তোমার নিউট্রাল, তার মধ্যে যদি আমি সেই পদার্থ যদি একটা নির্দিষ্ট পরিমাণ তাপ পেয়ে থাকে বা কোনো একটা বাইরের শক্তি সে পেয়ে থাকে, তাহলে কী করে, সে তার বহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো ঘুরছে তার কোনো একটা ইলেকট্রনকে সে সহজেই লুজ করে দেয়। কারণ কি, একটা ইলেকট্রনকে লুজ করার জন্য বা ওখান থেকে বার করার জন্য কিছু পরিমাণ শক্তি দরকার হয়। সেই শক্তিটা কোনখান থেকে পায়, ঘর্ষণের ফলে উৎপন্ন তাপের জন্য। সেই ইলেকট্রনটা কোথায় যায়, ইলেকট্রনটা যে বেরোলো ওখান থেকে, ধরো এই দিকের পদার্থ থেকে একটা ইলেকট্রন লুজ করলো, সেই ইলেকট্রনটা কোথায় গিয়ে দাঁড়ালো, সেই ইলেকট্রনটা কিন্তু দাঁড়াবে কিন্তু এর সঙ্গে কন্ট্যাক্টে থাকা এই পদার্থে গিয়ে দাঁড়াবে। অর্থাৎ এখান থেকে একটু পরে একটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ। সেই কনজারভেশন অফ চার্জে দেখতে পাবে যে সেই ইলেকট্রনে যাওয়ার কোনো জায়গা নেই। একটা ইলেকট্রন যদি একটা পদার্থ থেকে বেরোয়, সেই ইলেকট্রনটা কিন্তু সেই পদার্থ থেকে বেরিয়ে অন্য কোনো পদার্থে আশ্রয় নেবে। অর্থাৎ কারো কাছে যদি একটা এক্সট্রা ইলেকট্রন থাকে, মানে বেশি ইলেকট্রন থাকে, সে ইজিলি একটা ইলেকট্রনকে লুজ করতে পারে। এবং কারো কাছে যদি একটা ইলেকট্রন কম থাকে, সেই পদার্থ কিন্তু সহজেই সেই ইলেকট্রনটাকে নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ ইলেকট্রন যখন বেরিয়ে গেল, তাহলে এটা হয়ে গেল পজিটিভ চার্জ হয়ে গেল। ইলেকট্রন বেরিয়ে যেমন ইলেকট্রন ডেফিসিয়েন্সি। আর যখন ইলেকট্রন একটা পেলো, তখন এর মধ্যে কী হলো, এর মধ্যে নেগেটিভ চার্জ হয়ে গেলো, ইলেকট্রন আসা মানে নেগেটিভ চার্জ হয়ে গেলো। তাহলে দুটো বিপরীত তড়িৎগ্রস্ত আধানযুক্ত দুটো পদার্থ করে দিল এবং তারা পরস্পরকে তখন আকর্ষণ করে, যেটা আমাদের তোমার এই ছোটো কাগজ এবং চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর যে ঘটনাটা বললাম, সেই ঘটনা। এছাড়া ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনের মাধ্যমে এটা আমরা দেখতে পারি। কীভাবে দেখতে পারি, বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশান কী হচ্ছে, ইট ইজ আ ফেনোমেনন অফ টেম্পোরারি ইলেকট্রিফিকেশন অফ এ কন্ডাক্টর। মানে একটা কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টরকে টেম্পোরারি ইলেকট্রিফিকেশন করব। সেই ইলেকট্রিফিকেশন করার জন্য কী করতে হবে, আমার সেই কন্ডাক্টর শুধু থাকলেই হবে না, সেই কন্ডাক্টরের সামনে একটা অন্য তড়িৎগ্রস্ত মানে আধানযুক্ত কোনো একটা বস্তুকে সামনে আনতে হবে, তবেই এটা আমার পক্ষে করা সম্ভব হবে। ওকে, তাহলে এই দেখো, এবার যেমন ধরো চার্জিং অফ টু স্ফিয়ার বা ইন্ডাক্টর যদি করতে চাই, অর্থাৎ দুটো স্ফিয়ার আছে, ধরুন এরকম একটা স্ফিয়ার আছে আর এরকম একটা স্ফিয়ার আছে, দুটো স্ফিয়ার পরস্পরকে লেগে আছে। স্ফিয়ার মানে গোলক লেগে আছে। এটা একটা অন্তরক পদার্থ স্ট্যান্ডের মধ্যে লাগানো আছে। ওকে, এইটা একটা মেটাল স্ফিয়ার। এবার কি করব, এবার তাদের সামনে আমি একটা গ্লাস দণ্ড নিয়ে এলাম। যে গ্লাস দণ্ডটা কিসের তৈরি, নিয়ে এলাম। এই গ্লাস দণ্ডটার মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ চার্জ আছে, অর্থাৎ পজিটিভ তড়িৎগ্রস্তটা দণ্ড নিয়ে এলাম, গ্লাস রড। তাহলে কী হবে, যেহেতু এটা পজিটিভ চার্জ এবং এইটার যেহেতু কন্ডাক্টরের মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রন আর প্রোটন আছে, প্রচুর পরিমাণ ফ্রি ইলেকট্রনস আছে, তাহলে কী হবে, যেহেতু এটা পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জটাকে সামনে পেয়ে এই তোমার কন্ডাক্টরের মধ্যেকার যে নেগেটিভ চার্জগুলো এদিকে চলে আসবে। আর কন্ডাক্টরের মধ্যে যে পজিটিভ চার্জগুলো আছে, সেগুলো কী হবে, এই পজিটিভ চার্জ দ্বারা সে বিক্ষিপ্ত হয়ে তারা এইখানে জমা হবে। এটাকে বলি আমরা নিয়ার এন্ড, এটাকে বলি আমরা ফার এন্ড, সামনের দিকের অংশ এবং বহু দূরের দিকের অংশ। এরপর যখন আমি এইটাকে সরিয়ে দিলাম, তখন কি হলো, এর মধ্যে একটা স্থির তড়িৎ সৃষ্টি হয়েছে। সেই স্থির তড়িৎগুলো কী হবে, এরপর দেখো, এটা আবার সেই কন্ডাক্টর দুটো আঁকছি, তাহলে তাদের একটু দূরে সরিয়ে নেওয়া হয়েছে, তাই তো। প্রথমে তারা কিন্তু গায়ে লেগেছিল, এখন তাদের একটু দূরে সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে এবার এটা তো সম্পূর্ণরূপে নেগেটিভ চার্জ হয়ে গেছে, এটা সম্পূর্ণভাবে পজিটিভ চার্জ হয়ে গেছে। এবার নেগেটিভ আর পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, কিন্তু যেহেতু তারা দুজনের কন্ট্যাক্টে নাই, তাহলে নেগেটিভ চার্জগুলো এইখানে চলে আসবে আর পজিটিভ চার্জগুলো কোথায় যাবে, পজিটিভ চার্জগুলো
এইখানে চলে যাবে, এইখানে চলে আসবে, এই দূরেরগুলো কাছে চলে, এই দূরেরগুলো কাছে চলে এলো। এইবার তারপর যদি তাদের যদি আরও দূরে সরানো হয়, ধরে নাও তাদের আরও দূরে সরালাম, এই স্ফিয়ার একটা এইখানে, এখানে স্ফিয়ারটা রাখলাম, তখন কি হবে? তখন তাদের মধ্যে আর আকর্ষণ বলও কাজ করবে না। এখন দুটো যে আমার যে চার্জ, দুটো স্ফিয়ার পেয়েছি, যেটার মধ্যে প্রথমে যারা ছিল মেটাল, তাদের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ এবং নেগেটিভ চার্জ ছিল। আস্তে আস্তে তাদের নেগেটিভ বা পজিটিভ চার্জকে পৃথক করলাম, তারপর আস্তে আস্তে তাদের অল্প অল্প করে পৃথক করার জন্য দেখা গেল যে নেগেটিভ চার্জগুলো এবার চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে এবং এর পজিটিভ চার্জগুলো চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে। এটা ইন্ডাকশানের মাধ্যমে। এটা ইন্ডাকশান কেন বললাম? কারণ এর এফেক্টটা কিন্তু এই দুটোর উপর কাজ করলো, এর থেকে এফেক্ট নিয়ে কিন্তু এরা দুজন তড়িতাহিত হলো। ওকে, এইবার যদি আমি এটা তো দেখে গেল দুটো, এবার যদি আমি একটা চার্জকে করতে চাই তাহলে কি করব? যদি একটা যদি স্ফিয়ারকে করতে চাই, ধরে নাও একটা স্ফিয়ার আছে, তার মানে এটা চার্জেবল স্ফিয়ার বা এটা 2 স্ফিয়ার, এটা 1 স্ফিয়ার, তাহলে কি করব? ধরে নাও একটা এরকম মেটাল স্ফিয়ার আছে, সেম মেটাল স্ফিয়ার আছে, এটা কিন্তু স্ট্যান্ড যেটা, সেটা কিন্তু ইনসুলেটর স্ট্যান্ড, মানে তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারবে না। কেন পারবে না? তার কারণ হচ্ছে সেটা তাহলে গ্রাউন্ড হয়ে যাবে, সেই চার্জগুলো কিন্তু মাটিতে এসে মিশে যাবে। তো এর মধ্যে প্রচুর পরিমাণে ধরুন পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ ছড়িয়ে আছে। এইবার এর মধ্যে কি হবে? এর সামনে যদি আমি একটা প্লাস্টিক রড আনলাম, যেটা হলো নেগেটিভ চার্জ দ্বারা আহিত, অর্থাৎ তোমার ঋণাত্মক আধান দ্বারা আহিত একটা প্লাস্টিক রড আনলাম, এটা কিন্তু মেটাল স্ফিয়ার। তাহলে এই স্ফিয়ারের মধ্যে কি পজিটিভ নেগেটিভ দুই ধরনের চার্জই আছে। তাহলে কি হচ্ছে? দেখা যাচ্ছে এই যেহেতু নেগেটিভ চার্জ এখানে আছে, তাহলে পজিটিভ চার্জগুলো এই কাছাকাছি জমা হচ্ছে, নেগেটিভ চার্জের কাছাকাছি পজিটিভ চার্জগুলো জমা হবে। কারণ কি? বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে, আর যেহেতু পজিটিভ চার্জগুলো এখানে জমা হয়েছে, তাহলে নেগেটিভ চার্জগুলো এখানে জমা হবে আস্তে আস্তে। এইবার কি করলাম? এইবার আমি এই স্ফিয়ারটাকে একটা সাইড গ্রাউন্ড করে দিলাম। সেম স্ফিয়ার, এই স্ফিয়ারটার একটা সাইড, যে সাইডটা নেগেটিভ আছে, সেই নেগেটিভ সাইডে একটা তার লাগিয়ে সেই তারটাকে মাটির সঙ্গে টাচ করে দিলাম। এটা হচ্ছে গ্রাউন্ডের সিম্বল। তাহলে কি হবে? দেখা গেল যে পজিটিভ চার্জগুলো এখানে রয়ে গেল, আর নেগেটিভ চার্জগুলো কিন্তু আস্তে আস্তে ফ্লো করে গ্রাউন্ডে চলে গেল। অর্থাৎ আমার এই স্ফিয়ারটা কিছুক্ষণ পর যদি, তারপরে তুমি দেখো কিছুক্ষণ পর যদি মেজার করে দেখো যে এর মধ্যে কী ধরনের চার্জ আছে, হোয়াট ইজ দ্য কাইন্ড অফ দ্য চার্জেস, তো এইগুলো পজিটিভ চার্জগুলো এইখানে রয়ে যাবে এবং আস্তে আস্তে তারা সব পুরো স্ফিয়ারে চারিদিকে ছড়িয়ে পড়বে এবং এটা পজিটিভ দ্বারা আহিত হবে। এখানে যদি একটা নেগেটিভের থেকে পজিটিভ আনতাম তাহলে কী হতো? তাহলে এখানে নেগেটিভ চার্জগুলো জমা হতো, এখানে পজিটিভ চার্জগুলো জমা হতো। এইভাবে আমরা একটা স্ফিয়ারকে তড়িতাহিত করতে পারছি বাই ইন্ডাকশন। এইবার যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে বেসিক প্রপার্টি অফ ইলেকট্রিক চার্জ। হেডিং দাও, বেসিক প্রপার্টি অফ ইলেকট্রিক চার্জ। বেসিক প্রপার্টি অফ ইলেকট্রিক চার্জ মানে কি? চার্জের আধানের কিছু বেসিক ধর্ম। এর 3টে মেন ধর্ম দেখা যায়। অ্যাডিটিভিটি, অর্থাৎ তারা পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারে। অ্যাডিটিভিটি তোমরা আগেই জেনেছো যে চার্জ হচ্ছে কী ধরনের জিনিস, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ এদেরকে মধ্যে যোগ বিয়োগ যা হবে সেটা সাধারণ আমাদের যে আমাদের গাণিতিক যে যোগ বিয়োগ সমীকরণের যে সাধারণ গাণিতিক সমীকরণের যে যোগ বিয়োগ সেই অনুযায়ী হবে, অর্থাৎ ভেক্টর এডিশন হবে না। সেকেন্ড হচ্ছে কোয়ান্টাইজেশন। থার্ড অ্যাসপেক্ট হচ্ছে আমার কনজারভেশন, অর্থাৎ নিত্যতা। অ্যাডিটিভিটি মানে হচ্ছে যোগ বিয়োগ গুণভাগের বাংলা ঠিক আমি এক্সপ্রেস করতে পারছি না। কোয়ান্টাইজেশন মানে হচ্ছে এরও হচ্ছে আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন। তো অ্যাডিটিভিটি কী বলছে? অ্যাডিটিভিটি বলছে যে additivity of the charge means that the total charge of a system is the algebraic sum of the all individual charges located at different points inside the system. মানে একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে ধরো এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম মানে ধরো একটা প্লেট, একটা মেটাল প্লেট, তার মধ্যে পজিটিভ চার্জ আছে এবং তার সঙ্গে নেগেটিভ চার্জও আছে। তো এখানে
প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ আছে, ধরো কোনোটা +2 কিউ, কোনোটা -2 কিউ, প্লাস কোনোটা -3 কিউ, কোনোটা -5 কিউ। তো টোটাল চার্জ আমাকে যদি বলতে চায় যে এই টোটাল সিস্টেম, এটা যে একটা সংস্থা, এই সংস্থার টোটাল চার্জ কী, তো টোটাল চার্জ কিউ নেট, টোটাল নেট চার্জ ইজ ইকুয়াল টু Q1 ± Q2 ± Q3 ডট 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 প্লাস মাইনাস ডট 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 Qn, অর্থাৎ n সংখ্যক চার্জ থাকলে এটা আমি বলতে পারি। ওকে, যেমন ধরো যদি কোনোটা থাকে 2 মাইক্রোকুলাম, কোনোটা থাকলো ধরো -3 মাইক্রোকুলাম, কোনোটা থাকলো ধরো 4 মাইক্রোকুলাম, কোনোটা থাকলো -5 মাইক্রোকুলাম, তাহলে এই সংস্থার চার্জ, টোটাল চার্জ কী হবে? 2 প্লাস -3 প্লাস -4 প্লাস প্লাস 4 হবে, এটা শুধু 4 হবে, কারণ প্লাস -4 না, +4 প্লাস -5, অর্থাৎ 2 -3 প্লাস 4 -5, মানে 5 3 8 4 2 6 -2 মাইক্রোকুলাম হলো এই সংস্থার টোটাল চার্জ। ওকে, নেক্সট হচ্ছে, এটা ডেরিভেটিভ, সিম্পল ব্যাপার, যেহেতু স্কেলার কোয়ান্টিটি সেই জন্য বুঝতেই পারছি যে এমনি বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা যোগ বা বিয়োগের সূত্র আমরা মানে সিস্টেমটা ফলো করব। নেক্সট হচ্ছে কোয়ান্টাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এর দিয়ে একটা অঙ্কও আসে। বলা হচ্ছে যে তোমার দ্য কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জ means that the total charge of a body is always on integral multiple of the basic quantum of the charge, that is, মানে হচ্ছে যে আমরা একটা সূত্র পড়ব, কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই, যেখানে আমি এনকে বলবো, এন ইজ এ ইন্টিজার, তো এন কী হতে পারে? এন হতে পারে এন ইজ ইকুয়াল টু +-0 হতে পারে, +-1 +-2 +-3, যা কিছু হতে পারে, সো অন হতে পারে একটা। কিন্তু যেহেতু এটা ইন্টিজার, সেহেতু কোনো ভগ্নাংশ হবে না। আমরা যেমনি ধরো কাউকে বলতে পারি না তোমার কটা গাড়ি আছে, আমার 1.5টা গাড়ি আছে, এটা বলতে পারি না। তোমার বাড়ি কত তলা, বলতে পারি না 1.5 তলা বাড়ি আমার, বলতে পারি না এটা আমরা। এটা বলতে আইদার বলি 2 তলা কি 2টো গাড়ি আছে, কি 1টা গাড়ি কি 5টা গাড়ি কি 5 তলা, এরকম কিছু একটা সে উত্তর দেবে। অর্থাৎ সবসময় সে যা উত্তর দেবে তার এমন একটা কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটা কখনো আমি ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না, সেটা আমি প্রকাশ করবো কিসে? একটা পূর্ণ সংখ্যায়। সেটাই হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, অর্থাৎ চার্জকে আমি কোয়ান্টাইজ করব একটা নির্দিষ্ট একটা ভ্যালুতে, যে ভ্যালুটা একটা পূর্ণ সংখ্যা ছাড়া কিছু না। যেমন ধরো, আচ্ছা এটা জানার জন্য একটা কথা বলে রাখি, একটা বেসিক ইলেকট্রনের চার্জ হচ্ছে পৃথিবীতে সবথেকে ক্ষুদ্রতম চার্জ, মানে সবথেকে, যদি বলে যে সবথেকে ক্ষুদ্রতম চার্জে আধানের মান কত, তাহলে কি বলবে? সেটা হচ্ছে একটি ইলেকট্রনের চার্জই হচ্ছে পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম চার্জের সমান। অর্থাৎ একটা ইলেকট্রনের চার্জ কি, একটা জিনিস লিখে রাখো, চার্জ অলওয়েজ অ্যাভেলেবেল ইন এ ফিক্সড অ্যামাউন্ট, মানে যে কোনো একটা অ্যামাউন্টে বললাম যে এই অ্যামাউন্টে চার্জ পাওয়া যাবে কি না, সেটা কিন্তু সম্ভব না। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের চার্জ কিন্তু আমরা পেতে পারি। যেমন স্মলেস্ট চার্জ কি? স্মলেস্ট চার্জ ইজ দ্য চার্জ অফ ইলেকট্রন, 1 ইলেকট্রন, দ্যাট ইজ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটাই হচ্ছে আমার সবথেকে ক্ষুদ্রতম চার্জ। ওকে, তাহলে আমরা বলতে পারি 2E বলতে পারি, -3E বলতে পারি, -5E বলতে পারি, 11E বলতে পারি, কিন্তু কখনো -12E বলতে পারি না, -3/4E কখনো বলতে পারি না। এইগুলো আমি কখনো বলতে পারবো না। অর্থাৎ পূর্ণ সংখ্যায় আমাকে চার্জকে এক্সপ্রেস করতে হবে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু +-NE বলতে পারি, বা কিউ ইজ ইকুয়াল টু NE বলতে পারি। কিউ যদি কিউ মানে এন যদি একটা ইন্টিজার, কিউ ইজ ইকুয়াল টু NE থেকে বলতে পারি আমরা, যেমন যে ক্যান চার্জ অফ 16 ইন্টু 10⁻⁻18 কুলম বি গিভেন টু আ বডি, একটা বডিকে কি আমি এই পরিমাণ চার্জ দ্বারা, আধান দ্বারা আহিত করতে পারবো? তা এটা পারবো কি পারবো না সেটা ডিপেন্ড করছে এর সংখ্যাটা। যদি আমি ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন, আচ্ছা আহিত করবো তো ইলেকট্রন দিয়ে, অর্থাৎ একটা ইলেকট্রন যদি কাউকে দিই, সে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম চার্জ পাবে। তাহলে এই কতগুলো ইলেকট্রন দিলে এই চার্জ,
তার হতে পারে। যদি সেই ইলেকট্রন সংখ্যাটা যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে বলতে পারবে হ্যাঁ আমরা এই পরিমাণ চার্জ কোনো বস্তুকে দিতে পারবো বা কোনো বস্তু থেকে এই পরিমাণ চার্জ নিতে পারবো। অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু এনই থেকে আমি যদি অঙ্কটা শুরু করি তাহলে বলতে পারবো ই এন ইজ ইকুয়াল টু কিউ বাই ই। কিউ মানে কথা হচ্ছে এখানে 116 ইন্টু 10⁻⁻18 বাই 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এখান থেকে এটা 10 হয়ে গেল, তাই তো? তাহলে 10 ইন্টু 10⁻⁻18 ইন্টু 10⁻⁻19, তাহলে কত হলো 10⁻20 ইন্টু 10⁻⁻18 মানে 10 স্কোয়ার মানে 100। তার মানে 100খানা ইলেকট্রনের চার্জ, 100টি ইলেকট্রনের আধানের পরিমাণ 16 ইন্টু 10⁻⁻18 কুলম্ব। যদি এটা পূর্ণ সংখ্যা না বেরোতো তাহলে কিন্তু এই পরিমাণ চার্জ এই পরিমাণ চার্জ কিন্তু আমরা কোনো বস্তুতে দিতে পারতাম না। ওকে, থার্ড হচ্ছে যেটা আমরা আগের পেজে যাই, আগের পেজে যে থার্ড অপশানটা সেটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ কী বলছে? অর্থাৎ চার্জ ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান টু অ্যানাদার। ওকে, অর্থাৎ যদি হেডিং দিই কনজারভেশন অফ চার্জ তাহলে বলতে পারি চার্জ neither be created nor be destroyed, it can be transferred and একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে the total charge on a isolated কথা মানে আশা করি মানে জানো, কারণ আইসোলেশন করোনার জন্য আইসোলেশন কথাটা সবাই শুনছে। সিস্টেম ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ মানে আমরা একটা আধানকে জন্মও দিতে পারি না বা একটা আধানকে আমরা নষ্টও করতে পারি না, আমরা শুধু চার্জকে এক জায়গায় স্থানান্তরিত বা ট্রান্সফার করতে পারি। অ্যান্ড দ্য টোটাল চার্জ অন আইসোলেটেড সিস্টেম ইজ কনস্ট্যান্ট, মানে এমন একটা সিস্টেম যেটা বাইরের কোনো চাপ তাপ বা অন্য কোনো প্রাকৃতিক কোনো কিছু দ্বারা প্রভাবিত নয়। ধরো এরকম একটা কন্টেনার যার উপর চাপ তাপ কোনো কিছুই ক্রিয়া করছে না, সেইখানে ধরো একটা চার্জ আছে 3 কুলম্ব, একটা আছে 5 কুলম্ব -4 কুলম্ব। এই সিস্টেমটা একদম আইসোলেটেড সিস্টেম। এই সিস্টেমটাকে আমি খুব জোরে চেক করলাম বা ঝাঁকানোর পর এই সিস্টেমটাকে আমি এই অবস্থাতেই পেলাম, এই কন্টেনারের মধ্যেই পেলাম। এবং সেটা খুলে আমি দেখলাম এটা হয়ে গেছে 2 কুলম্ব, এটা হচ্ছে -3 কুলম্ব। তাহলে থার্ড চার্জের পরিমাণটা কি হবে? তাহলে বিফোর শেকিং অর্থাৎ ঝাঁকানোর আগে টোটাল চার্জ কত ছিল? ই নেট কত ছিল? 3 + 5 - 4 মনে হচ্ছে 4 কুলম্ব। এখন কত হয়েছে? ই নেট কত থাকবে? এই থাকবে 2 + -3 প্লাস এটা এক্স কুলম্ব ধরে নাও, তাহলে কত হচ্ছে? -x কুলম্ব হচ্ছে। 2 + -3 মানে -1 মানে -x কুলম্ব, তাহলে -x, তো -x কুলম্ব। তাহলে এটা ধরে নাও Q1 + Q2 + Q3 = বলেছে 4 কুলম্ব। তাহলে এখানেও যদি আমি বলি, এটা রেখে দাও, Q'1 + Q'2 + Q'3 = 4 কুলম্ব। তাহলে এটা কত হচ্ছে? 2 - 3 + Q3 = 4। তাহলে -1 Q3 = 4 কুলম্ব -1 + x, এটা হচ্ছে -1 + x, -1 + x 4 কুলম্ব। তাহলে এখান থেকে x বেরোচ্ছে মানে Q3 বেরোচ্ছে 4 + 1 = 5 কুলম্ব। অর্থাৎ এই কুলম্বটা হচ্ছে, এটা কিন্তু 5 কুলম্বই হবে,
কারণ টোটাল চার্জ অফ আইসোলেটেড সিস্টেম ইজ কনস্ট্যান্ট। তাহলে এইগুলো ছিল বেসিক কনসেপ্ট অফ দ্য চার্জ, যেখান থেকে আমাকে মনে কী রাখতে হবে, যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এনই, এটা মনে রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস জেনে রাখো, আচ্ছা যতক্ষণ চার্জ পরিবাহিত হয় তখন চার্জ মানে কি একটা ইলেকট্রনের মাস ভর খুব নগণ্য, কিন্তু নগণ্য হলেও এই মাসের একটা ভ্যালু আছে, মানে কি একটা চার্জ ইলেকট্রন যদি এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ট্রান্সফার হয়, এখানে যদি এই পয়েন্টে ট্রান্সফার হয় তাহলে শুধু তার মধ্যে শুধু চার্জই ট্রান্সফার হচ্ছে না, তার সঙ্গে কিছু মাসও ট্রান্সফার হচ্ছে। তো দ্য মাস ট্রান্সফার্ড ডিউরিং চার্জিং, চার্জ করে কী পরিমাণ মাস ট্রান্সফার হচ্ছে, মানে ব্যাটারি যখন আমি মোবাইল চার্জ করছি তখন কিছু পরিমাণ চার্জ কিন্তু মানে মাস কিন্তু মোবাইলের বাড়ছে। দ্যাট ইজ দ্য মাস অফ ইলেকট্রন ইন্টু এন। একটা ইলেকট্রন চার্জ হয় যদি সেই একটা ইলেকট্রন চার্জের জন্য একটা ইলেকট্রনের যে মাস সেই পরিমাণ মাস আসবে, তাহলে এন নাম্বার অফ ইলেকট্রন যদি ট্রান্সফার হয় তাহলে তার জন্য এন ইন্টু এমি নাম্বার অফ মাস আসবে। তাহলে ইলেকট্রনের চার্জ কি, ই এর চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা একটা আমার জানার জিনিস। আর হচ্ছে মাস অফ ইলেকট্রন হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। তাহলে আমরা বুঝতে পারছি যে কিছু অল্প সংখ্যক হলেও কিছু পরিমাণ মাস কিন্তু ট্রান্সফার হচ্ছে। একটা খুব ভালো অঙ্ক আমি দেখাচ্ছি, হাউ মাচ পজিটিভ or negative charge is there in a cup of water containing 250 gram of water। মানে এরকম একটা গ্লাস আছে, এই গ্লাসের মধ্যে 250 গ্রাম ওয়াটার আছে, এই গ্লাসটার মধ্যে আমার 250 গ্রাম ওয়াটার আছে। তাহলে তার মানে যদি জলের পরিমাণ বলে দিলাম গ্রাম, যদি বলা হয়, তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের বলতেই পারে কেউ যে বলো তো ভাই এই কাপে যে জল আছে বা এই গ্লাসে যে জল আছে সেই জলের মধ্যে কত পরিমাণ ইলেকট্রন বা প্রোটন আছে। তাহলে করি চলো। তাহলে প্রথমে কি, এটা যখন মাস, তাহলে আমাকে প্রথমে কী বার করতে হবে, মলিকিউলার মাস বার করতে হবে। তাহলে মলিকিউলার মাস আণবিক ভর অফ ওয়াটার কত হয়, H2O মানে কি 1 ইন্টু 2 প্লাস 16 মানে 18 গ্রাম। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, 18 গ্রাম জলে কি পরিমাণ আমার মলিকিউল প্রেজেন্ট আছে, মানে জলের ওই যে এই তোমার মানে এই 250 গ্রাম জলে কি পরিমাণ জলের অণু H2O অণু প্রেজেন্ট আছে। এটাতে মলিকুলার মাস অফ H2O হাইড্রোজেন বার করলাম, মানে এক অণু জলের ওজন বার করলাম। তাহলে নাম্বার অফ মলিকিউল প্রেজেন্ট ইন 18 গ্রাম ওয়াটার কত হবে, 6.02 ইন্টু 10⁻23। এটা কি জানি আমরা, অ্যাভোগাড্রো নম্বর, আশা করি তোমরা এগুলো জানো। তাহলে যদি 18 গ্রাম জলে যদি এই পরিমাণ জলের অণু থাকে, তাহলে 250 গ্রাম জলে কী পরিমাণ জলের অণু আছে। সো ইন 250 গ্রাম ওয়াটার দ্য molecule present, তাহলে 18 গ্রাম জলে আছে এই পরিমাণ, তাহলে 1 গ্রাম জলে কত আছে, 6.02 ইন্টু 10⁻23 বাই 18 পরিমাণ। তাহলে 250 গ্রাম জলে কী আছে, ইন্টু 250, এই পরিমাণ জলের অণু ও প্রেজেন্ট আছে 250 গ্রাম জলে। এইবার কি জানি, একটা জলের অণু, তাহলে এবার আমাকে বলছে ইলেকট্রন পজিটিভ আর নেগেটিভ চাই, মানে ইলেকট্রন আর প্রোটন বার করতে হবে। নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন, এটা আমরা জানি। তাহলে ইন H2O, ইন ইচ molecule of H2O it contain কতগুলো ইলেকট্রন কতগুলো প্রোটন আছে। আচ্ছা, অক্সিজেনের জন্য অক্সিজেন ইলেকট্রন সংখ্যা কত, হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা 2, মানে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, 1, দুটো যেহেতু হাইড্রোজেন অণু আছে তাহলে কি 2 প্লাস অক্সিজেনের কত 8, তার মানে 10টা প্রোটন অ্যান্ড 10 ইলেকট্রন, তাই তো, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার এখানে চলে আসি, টোটাল নাম্বার অফ ইলেকট্রন অর প্রোটন প্রেজেন্ট। আচ্ছা, একটা মলিকিউলে
যদি এতগুলো থাকে, তাহলে এতগুলো মলিকুলে কত কী প্রেজেন্ট আছে। আচ্ছা আচ্ছা, এইটা যদি আমি ক্যালকুলেট করি, এটা পাবো 8.36 ইন্টু 10⁻²4। ওকে, তাহলে 8.36 ইন্টু 10⁻²4 সংখ্যক H2O অণু, আর তোর এক একটা অণুতে জল, প্রোটন বা ইলেকট্রনের সংখ্যা কত, ইন্টু 10, তাই তো। আমরা কি বলতে পারি, 8.36 ইন্টু 10⁻² সংখ্যক ইলেকট্রন বর্তমান আছে। অর্থাৎ একটা জলের অণুতে এই পরিমাণ ইলেকট্রন বা প্রোটন বর্তমান আছে 250 গ্রাম জলে। এভাবে তোমরা যে কোনো পরিমাণ দিলে সেটা বার করতে পারবো। এবার এখানে যে আমাকে নিয়ে অ্যাড করে দেয় যে তোমার তাহলে এর চার্জ কত হবে। তাহলে যদি বলি এই, তাহলে একটা 250 গ্রাম জলের অণুর চার্জ কত হবে, দ্য চার্জ অফ 250 গ্রাম অফ ওয়াটার কত হবে, এই পরিমাণ ইলেকট্রন বর্তমান আছে। তাহলে কিউ ইজুকাল টু এন ই, কিউ ইজুকাল টু এন ইন্টু ই, এন কত বেরিয়েছে এই পরিমাণ, তাহলে 8.36 ইন্টু 10⁻25 ইন্টু কত, একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19, তাহলে কত হচ্ছে -9 আর 25 মানে 7 হয়ে যাচ্ছে, এখানে 6 হয়ে যাচ্ছে। এটা গুণ করে পাচ্ছি 13.3, একটা 10 টেনে নিয়ে গেলাম 10⁻7 কুলম। এই পরিমাণ চার্জ কিন্তু আমার 250 গ্রাম জলে বর্তমান, এবং এই পরিমাণ ইলেকট্রন আর প্রোটন আমার জলের মধ্যে বর্তমান। তাহলে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা যেহেতু সমান, সেই কারণে জলে হাত দিলে এমনি আমাদের কোনো কারেন্ট লাগে না বা কোনো ফোর্স আমরা ফিল করি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি কুলম্বস ল নিয়ে আলোচনা করব, এবং মাস নিয়ে একটা মাস ইন রেস্ট আর চার্জ ইন রেস্ট আর চার্জ ইন মোশন, তার জন্য যে মাসের কি পরিবর্তন হয় পারলে ওটা বুঝিয়ে দেবো। আচ্ছা, আর তোমার তার সঙ্গে কুলম্বস ল ভেক্টর ফর্মটা পড়িয়ে দেবো, সহজভাবে পড়িয়ে দেবো, যাতে বইয়েরটা একটুখানি তোমাদের মনে হয় প্রবলেম হতে পারে। যাই হোক, আমি বুঝিয়ে দেবো, দেওয়ার চেষ্টা করবো সহজভাবে। একটু তোমরা তার জন্য ভেক্টর এডিশনটা যে দেখে রেখো, ভেক্টর এডিশন সাবট্রাকশন সম্বন্ধে ধারণা, ভেক্টর সম্বন্ধে ধারণা রেখো। তাহলে তা ভালো করে পড়াশোনা করতে থাকো, ভিডিও দেখতে থাকো, পারলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, এবং কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমাদের। যদি নোটস দরকার হয় সেটাও কমেন্টস করো, আমি নোটসের জন্য লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তাহলে আজকে থাকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।